I welcome you to our online class on philosophy of mind. আমাদের এই কোর্সটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের থার্ড ইয়ারে। আর এই কোর্সে আমরা একটা টেক্সট পড়াই, ফিলসফি অফ মাইন্ড, a short introduction by Edward Fesser. It is a book with 10 chapters. 10টা চ্যাপ্টার আছে এর মধ্যে। 10টা চ্যাপ্টারের মধ্যে আমরা সবগুলো চ্যাপ্টার কিন্তু আলোচনা করিনি। কোনো বছরে আমরা আসলে সবগুলো চ্যাপ্টার আলোচনা করতে পারি না। কেন আমরা পারি না সেটার অনেক কারণ আছে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেপেলেরা লেখাপড়া করে ক্লাসে আসবে, এটা আর্টস ফ্যাকাল্টিতে বা আমাদের ফিলসফি ডিপার্টমেন্টে এ ধরনের কোনো রেওয়াজ নাই। হ্যাঁ, ওরা আসবে বরযাত্রীর মতো, কনযাত্রীর মতো দাওয়াত খেতে, একটা ব্যাপার স্যাপার সেরকম যে। এবং শিক্ষকের দায়িত্ব হচ্ছে তার মানে একটা বিশেষ স্পিরিচুয়াল বা ডিভাইন ক্যাপাসিটি দিয়ে কোনো পড়াশোনা করে না আসা স্টুডেন্টদেরকে অনার্স লেভেলের পড়াশোনা 45 মিনিটস বা 1 ঘন্টা বা ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যে বুঝিয়ে দেওয়া। তো সেই জটিল কাজটা আমাকে করতে হয়, যার কারণে আমি খুব একটা বেশি আগাতে পারি না। তারাও যদি পড়াশোনা করে আসতো, আমরাও যদি পড়াশোনা, আমি তো করি, আমি সকাল থেকে আমি এই পোশাকটা পরেছি সকাল 8টা 8:15টার ভিতরে। এরপরে টেবিলে বসে পড়াশোনা করেছি, পড়াশোনা করে তারপরে এখানে এসে বসেছি। এত বছর পড়াশোনা করার পরও আমরা কিন্তু ক্লাসের জন্য নতুন করে আবার পড়তে হয়। কিন্তু মাশাআল্লাহ আমাদের স্টুডেন্টরা, ছেলেমেয়েরা তারা কোনো পড়াশোনা করে না এবং এটার কোনো প্রয়োজনীয়তা বোধ করে না। এবং পড়াশোনা না করার জন্য তাদেরকে পেনালাইজ করা অথবা পড়তে বাধ্য করা, এরকম কোনো সিস্টেম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মধ্যে নাই আরকি। হ্যাঁ? তো যার কারণে আমি কোনো বছরে ২টা চ্যাপ্টার, কোনো বছরে ৩টা বা সর্বোচ্চ ৪টা চ্যাপ্টার আমি আসলে শেষ করতে পারি। এই বইটাতে আছে 10টা চ্যাপ্টার। ১ম চ্যাপ্টারটা হচ্ছে পারসেপশন, ফিজিক্যাল এক্সপেরিয়েন্স এর ব্যাপারে। ২ নম্বর হচ্ছে ডুয়ালিজম, মাইন্ড বডি ২ টা এক্সিস্ট করে কিনা। এরপরে হচ্ছে ম্যাটেরিয়ালিজম, যেটা হচ্ছে একটা মনিজম, অর্থাৎ মনে করে যে অল অ্যাবাউট রিয়ালিটি ইজ ম্যাটেরিয়াল। ৪ নম্বর হচ্ছে কোয়ালিয়া, যেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ অ্যাসপেক্ট অফ আওয়ার সেন্স এক্সপেরিয়েন্স। এই সাবজেক্টিভ অ্যাসপেক্টটা যদি রিয়েল হয় তাহলে আমাদের মাইন্ড বলে এক্সট্রা ম্যাটেরিয়াল কোনো কিছু আছে। এরপরে দ্য নোশন অফ কনশাসনেস, কনশাসনেস আমাদের 5th চ্যাপ্টার। এরপরে হচ্ছে থট, আমরা যে চিন্তা করি এই চিন্তাটা স্বয়ং একটা বস্তু কিনা, চিন্তাটা কি একটা বস্তুগত প্রক্রিয়া নাকি চিন্তাটা হচ্ছে যে বস্তুগত প্রক্রিয়ার ঊর্ধ্বে একটা কিছু, সেইটা আলোচনার বিষয়। এরপরে ৭ নম্বর যে চ্যাপ্টার আছে এটা হচ্ছে ইনটেনশনালিটি, আমাদের যে একটা ইনটেনশন কাজ করে, এই ইনটেনশনটা কি একটা ফিজিক্যাল ফেনোমেনা নাকি এটা হচ্ছে একটা নন ফিজিক্যাল ফেনোমেনা। এবং ৮ নম্বর চ্যাপ্টার হচ্ছে পার্সন, যে আমি আসলে কোথায়, ওই যে সেই আমাদের এখানে বিখ্যাত যে লালন গীত, যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তা আমাদের ভিতরে কি একটা অচিন পাখি আছে যেটা আমাদের আত্মা আমরা বলি, এবং সেটার একটা লোয়ার লেভেল হচ্ছে মাইন্ড। এরকম কিছু আছে কিনা, আসলে আমিটা কে, আমি কি আমার ফিজিক্যাল বডি, আমি কি আমার মেমোরি, আমি কি আমার ইন্টেলিজেন্সিয়া, আমি আসলে কি। তোমরা অস্তিত্ববাদ হয়তো পড়েছো বা পড়বা, জানো সেখানে অস্তিত্ব এবং আমার যে পরিচিতি বা বৈশিষ্ট্য বা যেটা এসেন্স, সেটার মধ্যে একটা মানে যে গন্ডগোল সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এখানেও আসলে আমিটা কে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। আমি বলতে আসলে কি বোঝায়। এই ৮টা চ্যাপ্টার নিয়ে বইটা। তো এইটার আমি রেগুলার ক্লাসে সম্ভবত কোয়ালিয়া নিয়ে আলোচনা করেছি। আরেকজন কোর্স টিচার আমাদের মুরাদ, সেও বোধহয় কোয়ালিয়া নিয়ে আলোচনা করছে বা আমি জানি না কতটুকু আগাইছে। আর পরে আমরা কনশাসনেস নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা থট নিয়ে আলোচনা করছি। This is the continuation of our discussion. In the previous class আমরা আলোচনা করেছিলাম চিন্তা নিয়ে, এবং সেই আলোচনাতে আমাদের ক্লাসে মাঝখানে প্রায় 4 মাসের একটা গ্যাপ ছিল, কারণ আমাদের স্টুডেন্টরা বলছে তারা ক্লাস করবে না, তাদের অনেক সমস্যা। এখন তাদের সমস্যা কতটুকু সমাধান হয়েছে আই এম নট শিওর অ্যাবাউট, কিন্তু তারা দেখলাম যে এখন ক্লাস করার জন্য আগ্রহী। আসলে তারা হলো যে পাশ করার জন্য আগ্রহী। আসলে তারা পাশ করার জন্য আগ্রহী না, তারা হলো যে কোনো একটা চাকরি পাওয়া বা এটার জন্য মূলত আগ্রহী।
তারা আসলে চাকরি পাওয়ার জন্য আগ্রহী না, তারা মূলত আগ্রহী হচ্ছে যে একটা সচ্ছল জীবন যাপন করা। আর সচ্ছল জীবন যাপন করার ভিতরে উদ্দেশ্য হচ্ছে যে সুখে থাকা। তাহলে সুখটা হচ্ছে আল্টিমেটলি একটা ড্রাইভিং ফোর্স যেটা আমাদেরকে এই সব গন্ডগোলের মধ্যে নিয়ে আসছে। এইজন্য তারা বলছে যে এখন বিশ্ববিদ্যালয় খোলার যেহেতু সম্ভাবনা দেখা যাচ্ছে না, তাহলে আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে যদি আমাদের পড়াশোনাটা শেষ হয়ে যায়, যখন বিশ্ববিদ্যালয় খুলবে আ তখন যাতে সরাসরি আমরা পরীক্ষাতে চলে যেতে পারি। তো পড়াশোনা যাই হোক না কেন, পরীক্ষার ব্যাপারে স্টুডেন্টরা মোটামুটি খুব সিরিয়াস এবং আমার একটা ফর্মুলা আছে, এপাশ ওপাশ সমান সমান পাশ। এপাশ যোগ ওপাশ, যেমন ২ যোগ ২ সমান সমান ৪, তেমন হচ্ছে ফর্মুলা হচ্ছে এপাশ যোগ ওপাশ। এটা ফটোস্টেটের এপাশ থেকে ওপাশ, ডিপার্টমেন্টের এপাশ থেকে ওপাশ। মোটামুটি মানে বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা মেশিন, এখানের মধ্যে স্রোতের মধ্যে যেমন দাঁড়িয়ে থাকা যায় না, তেমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানে পাস না করে থাকা যায় না। হ্যাঁ, পাস করতেই হবে। হ্যাঁ, পাস না করার কোনো সুযোগ নাই। সুতরাং এটাই তাদের ইয়ে। তো তোমাদের ব্যাপারে কিছু কথাবার্তা বললাম। ৪ মাসের গ্যাপের কারণে গত ক্লাসে মূলত আমি চ্যাপ্টার গুলাকে একটু ইলাবোরেটলি রিভিউ করেছি, করে আমরা থট নিয়ে একটা আলোচনা শুরু করেছিলাম এবং সেই আলোচনাতে আমরা রিজন এবং কজেস এটা নিয়ে আলোচনা করেছি। উইদাউট আস্কিং ইউ যে তোমরা গত ক্লাসে যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো তোমাদের মনে আছে কিনা, কারণ তোমাদের মনটা এতটাই বিস্তৃত যে মনে আছে কিন্তু মনে যে কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার-স্যাপার আরকি। হ্যাঁ? কারণ আমি তো বলব না এজ এ সেনসিবল পারসন যে তোমাদের মনটা খুব ছোট। আম যার কারণে তোমাদের মনের মধ্যে আগের পড়াগুলো আর মনে থাকে না। হ্যাঁ? জায়গা যেহেতু ছোট তাইলে কোত্থেকে থাকবে? নতুন, নতুন আসে আগেরগুলাকে রিপ্লেস করে। এটা একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে যে মনটা এতটাই বড় যে মনের মধ্যে আছে কিন্তু কোথায় যে আছে সেটা আর মানে জিজ্ঞেস করে বিব্রত করা, লজ্জা দেওয়া এটা উচিত না। এমনিতেই তো আমাদের টোটাল স্টুডেন্ট যত সংখ্যক তার আমি এখন দেখতে পাচ্ছি যে পার্টিসিপেন্ট আমি এবং আমার সহকারী সৌরভ সহ হিসাব করলে ৫১ জন। তো স্টুডেন্ট সংখ্যা এট লিস্ট তার ডাবল। হ্যাঁ? তাহলে বাকিরা কোথায়? সবার কি সমস্যা? আসলে অনীহা। মানে কথার কথা পড়াশোনা না করেই তো পাস করা যায়। তাইলে আর পড়াশোনা করার দরকার কি? এবং বিশ্ববিদ্যালয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে এই যে পরিণতি, এই দশা, এইজন্য কে দায়ী? কারো, কারো দৃষ্টিতে সরকার দায়ী, কারো, কারো দৃষ্টিতে এটা দায়ী, সেটা দায়ী। আমি বলব যে এটা আমাদের কপালের দোষ বা আমাদের তকদিরের দোষ। সেটা নিয়ে কোনদিন কথাবার্তা হবে না এবং সেই কথাবার্তার মধ্যে ২-৪ জন উৎসাহী লোক ছাড়া কেউ থাকবে না। হ্যাঁ? তো আ মানে বেনামাজিদেরকে গালাগালি করে হুজুরে মসজিদের মধ্যে। কিন্তু মসজিদের মধ্যে হুজুরের এই কথাগুলো শোনার জন্য তারাই আসে যারা আসলে নামাজি। সুতরাং যারা ক্লাস করে না তাদের ব্যাপারে কিছু কথাবার্তা বলা, এটা হচ্ছে যে বেনামাজিদের বিরুদ্ধে মসজিদে ওয়াজ করার মতো ব্যাপার আরকি। হ্যাঁ? তো যাই হোক সেগুলো আমাকে পীড়া দেয় এবং আমি কথাগুলো একটু হাসি, হাসি মুখে বলছি। আসলে আমার ভিতরে মানে অনেক কষ্ট। আ মানে ওই যে নজরুলের সেই কবিতা, "দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।" তো দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়া মুখে যা আসে তাই বলতে পারা, এটা একটা বিরাট সৌভাগ্য। আমাদের অবস্থাটা এমন হচ্ছে যে আমরা যে খেপে গেছি, আমরা কিছু, কিছু বলতে পারি না। তো যাই হোক, আ মা গত ক্লাসে কি আলোচনা করেছিলাম সেইটা আমি যদি জিজ্ঞেস করি তাহলে মাশাআল্লাহ তোমরা কেউ বলতে পারবা না। আর কারো যদি মনে করছে, হ্যাঁ, আমি বলতে পারবো, সে আমাকে বলতে পারো ইন্টারাপ্ট করে। আর মনে হয় তোমরা একেকজনে অনেক বেশি অনেক সাহসী, হ্যাঁ? এইটা ওইটা করার ব্যাপারে। কিন্তু ওই টিচারকে চ্যালেঞ্জ করার সাহসটা বোধহয় তোমাদের বোধ করি যে কারো মধ্যেই নাই। যাই হোক, আজকে আমাদের আলোচনা করার কথা কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট, CRTT, কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট। এটার মূল কথাটা হচ্ছে যে আমাদের সবকিছু নিয়ন্ত্রিত হয় আমাদের ব্রেইন থেকে। আমাদের ব্রেইন একটা কম্পিউটারের মতো কাজ করে। কম্পিউটারে যেহেতু মাইন্ড নাই, সুতরাং আমাদেরও কোনো মাইন্ড নাই। এটা হচ্ছে মূল কথা। তো এই মূল কথাটা একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এরপরে আমরা যদি সময় পাই, কারণ স্টুডেন্টরা বলছে যে তারা ১.৫ ঘন্টা ক্লাস করবে না, তারা ১ ঘন্টা ক্লাস করবে। ০.৫ ঘন্টা হলে যেন ভালো। হাজিরাটা দিয়ে চলে যেতে পারলে সবচেয়ে ভালো। ইনফেক্ট কেউ, কেউ সেটা করেও।
রেগুলার ক্লাসে করে, আর এখন তো বটেই। তো দ্য আর্গুমেন্ট ফ্রম রিজন, আর্গুমেন্ট ফ্রম রিজন এটা হচ্ছে সিআরটিটির পরের একটা আর্গুমেন্ট। তারপর হচ্ছে চাইনিজ রুম আর্গুমেন্ট, জন সার্লের একটা আর্গুমেন্ট, সেটা আমরা আলোচনা করব। এরপরে সিআরটিটি নিয়ে আমরা আবার একটু রিভিউ করব। ইনফ্যাক্ট আমি মূল কথাটা বলে ফেলবো আজকেই, কিন্তু সেটার একটা বিস্তারিত আলোচনা হয়তো আমরা মাইন্ড ডিপেন্ডেন্স অফ কম্পিউটেশন, এখানে আমি বইটার মধ্যে দেখতে পাচ্ছি ইন পেজ 125। আর এই যে আমার হাতে বই আছে, আমি বই উল্টাচ্ছি, তোমাদের হাতে বোধহয় বইপত্র নাই, কারো হাতে কি আছে? স্যার আছে। ও বাবা, ফাইন ফাইন। তাইলে কিন্তু দেখো আমার বইয়ের চেহারা দেখো আর তোমাদের বইয়ের চেহারা। আমার বইয়ের চেহারা দেখো দাগাইয়া দাগাইয়া দাগে দাগে জর্জরিত। ওই যে আমার যে ফর্মুলা আছে, হ্যাঁ, ফর্মুলাটা কি, যে বই পরিষ্কার, খাতা পরিষ্কার, মাথাও পরিষ্কার। হ্যাঁ, দেখো এই যে আমি পড়ে কি অবস্থা করছি, হালাকিকত করছি। হ্যাঁ, তো বই থাকলে হবে না, সেই বইটা মানে দাগাইয়া আন্ডারলাইন করে পাশে নোট লিখে মোটামুটি এটার এমন অবস্থা করতে হবে যে তোমার পরে যাতে কেউ বইটা আর ব্যবহার করতে না পারে। যাদের আমিও দাগাইছি স্যার। যাদের বই খাতা পরিষ্কার তাদের মাথাও পরিষ্কার, মাথার মধ্যে কিছু নাই। হ্যাঁ, কারণ তোমার মনে করে একটা কন্টেন্ট আছে, এই যে আমি একটা পৃষ্ঠা দেখাচ্ছি সাপোজ, এইটা পরে তুমি কি বুঝবে এখানে ঠাসা কতগুলো লেখা এবং লেখাগুলো কত ছোট ছোট। হ্যাঁ, সেজন্য তোমাকে অবশ্যই এরকম করে আমি যেভাবে পড়েছি সেভাবে পড়তে হবে, তোমাকে আন্ডারলাইন করতে হবে, পাশে লিখতে হবে, আবার একটা ডায়েরিতেও নোট করতে হবে। হ্যাঁ, মনে করো সিরিয়াসলি পড়াশোনা করে কি লাভ হবে? ওকে, হয়তো তুমি ভালো গ্রেড পাবা না, হয়তো তুমি ভালো চাকরি পাবা না, হয়তো তোমার অনেক কিছু হবে না, কিন্তু আই ক্যান গিভ ইউ এ গ্যারান্টি, মানে উইথ দ্য সাপোর্ট অফ মাই লং টিচিং এক্সপেরিয়েন্স, ইভেন মাই লং লাইফ, তোমরাও দোয়া করো আমরা যাতে অনেক দিন বাঁচি। আমি তো মনে করি আমি আজীবনে যেন বাঁচি, কখনো মরার কথা ভাবতে পারি না। হ্যাঁ, বাট আমাদের ওই যে মানে নলেজের মধ্যে আছে যে হ্যাঁ মরে যেতে হবে, কিন্তু এটা আমাদের রিয়েলাইজেশন বা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ঢুকে না। আমরা মনে হয় যেন সবসময় ছিলাম, যদিও আমরা জানি যে আমরা এক একজন এক এক সালে জন্মগ্রহণ করেছি, আমরা পিছনে যদি রোল ব্যাক করি। এনিওয়ে, আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, তুমি যদি ভালো করে পড়াশোনা করো জীবনে তুমি এটা দ্বারা বেনিফিটেড হবা, ইন এভরি পসিবল ওয়ে তুমি বেনিফিটেড হবা। একসময় তুমি ফিল করবা হ্যাঁ আসলে আমি কিন্তু মোজাম্মেল স্যারের কথাটা ধরছিলাম, ভালো করে পড়ছিলাম, যেটার কারণে আমি এটা পেয়েছি। ইভেন তোমার যে ব্যর্থতা, এই ব্যর্থতা আপাত ব্যর্থতাগুলো তোমার একটা বিরাট সফলতা এনে দিবে। কথা বুঝছো? বড় বড় লোকদের জীবনে দেখো যে তারা বিভিন্ন কিছুতে ব্যর্থ হয়েছে, কিন্তু সেই ব্যর্থতাটা, সেই ভুলগুলো, সেই ব্যর্থতাগুলো তাদের জীবনে ফুল হয়ে ফুটছে, ফল হয়ে তাদেরকে সুবিধা দিছে। সো বি সিরিয়াস। হ্যাঁ, আমার একটা কথা আছে যে কোয়ালিটি ডাজ ম্যাটার। সো ইফ ইউ ক্যান বিল্ড কোয়ালিটি ইট উইল ম্যাটার ইন টাইম। ওকে, if you are serious, actually you are helping you, not me. Anyway, তাহলে আজকে আমরা কম্পিউটেশনাল এবং রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট নিয়ে আলোচনা শুরু করব। বিফোর দ্যাট, বরাবরের মতো আমি এতক্ষণ যা বললাম উইদিন দিস 14 মিনিটস, এই বিষয়ে বা কোনো বিষয়ে তোমাদের কারো যদি কিছু বলার থাকে। তাহলে দেখা যাচ্ছে তোমাদের কারো কিছু বলার নাই। তো কারো কিছু বলার না থাকাটা দুইটা কারণে ঘটতে পারে। একটা হচ্ছে বলার কথা এত বেশি আছে যে বলার হয়ে উঠছে না, ইউ আর গেটিং দ্য ইন্টারাকশন ইন সাইলেন্স মোড। হ্যাঁ, নীরবতা আমাদেরকে সবচেয়ে বেশি কিছু বলে, বলার যদি বিষয়গুলো খুব গভীর হয়ে থাকে। আর আরেকটা হলো যে আসলে তুমি বিষয়টার সাথে রিলেটেডই না। এছাড়া আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বলার অভ্যাস নাই, এটাও হতে পারে আই থিঙ্ক। হ্যাঁ, তো সিআরটিটি জিনিসটা আসলে কি, কেউ কি আমাকে বলবে? স্যার আমি বলবো। তাহমিনা। স্যার সিআরটিটি জিনিসটা পড়ে মানে জেরি ফর্ডারের যে ইয়াটা করছিলাম, আপনি ক্লাসে যেটা বুঝাইছিলেন আর পরে বুঝলাম যে মানে আমাদের ব্রেইনটা যেহেতু কম্পিউটারের মতোই কাজ করে ধরতে গেলে, সুতরাং
আমরা একটা হচ্ছে মেশিন, মানে আমরা বায়োলজিক্যাল মেশিন, কম্পিউটার যেরকম মেশিন আমরাও সেরকমই একটা মেশিন, আমাদের কোনো মাইন্ড নাই, হুম ওটাই হচ্ছে সিআরটিটির কথা। হুম তাইলে এই যে একটা কথা আছে না যে there is no ghost in the machine. হ্যাঁ, গিলবার্ট রাইলের কথা আপনি ক্লাসে বলছিলেন। হুম 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 তো সুতরাং আমরা যদি মেশিন হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে মাইন্ড নামক ঘোষটা নাই আর কি। জি স্যার। তাহলে তাহমিনা তুমি একটু থাকো, আর 2-1 মিনিট থাকো। তাহলে এই যে সিআরটিটি, কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট, এই অনুসারে এইটা কি মানে ফাংশনালিজম কে সমর্থন করে? ফাংশনালিজম, জি স্যার, এটা অনেকটা ফাংশনালিজমের মতোই, যেহেতু রাইট? মানে বলো। মানে ফাংশনালিজম তো বলে যে মানে একটা জিনিস কি দিয়ে তৈরি সেটা না, সেটা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে মূলত সেটার ফাংশনালিজমের। অস্তিত্ব, সেটা মানে হ্যাঁ, জিনিসটা কি বা এটা বোঝা যাবে সেটার মেটেরিয়াল দিয়ে না, বরং না সেটার সেটার ফাংশন, কাজটা দিয়ে। কাজটা তো দিয়ে। আমাদের এটা একটা সিআরটিটিও তো উদাহরণ আছে এরকমই। না? এটা উদাহরণ আছে না? তোমাদের ক্লাসমেটদের জন্য স্মরণ করাই দাও উদাহরণ। স্যার আপনি কলমের উদাহরণ দিয়ে কলমের উদাহরণ বুঝাইছেন। হতে পারে, ছুরির উদাহরণ হতে পারে, হ্যাঁ, তাই না? জি স্যার। তাহলে আমাদের ব্রেনটা মানে আমাদের ব্রেনটা যেভাবে ফাংশন করে, হ্যাঁ, জি স্যার। অ্যাকর্ডিং টু ফাংশনালিজম আমাদের ব্রেনটা যেভাবে ফাংশন করে সেটাই হচ্ছে আমরা। মানে আমি কে, আমার পরিচয় কি, আমার রিয়েলিটি, আমার এন্টিটি কি, বলছে দ্য ওয়ে ইউ ফাংশন। জি স্যার। রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহমিনা, ইউ সিম টু বি মোর অ্যাটেন্টিভ। তাহলে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, করব? জি স্যার, করুন। আচ্ছা, দেন তুমি তো নিশ্চয়ই বিহেভিয়ারিজম সম্বন্ধে জানো, আচরণবাদ, না? মানে আমাদের আচরণ হচ্ছে, আচরণের সমষ্টি আমাদের হচ্ছে আমরা, আমি মানে কি হ্যাঁ, আমার আচরণ। জি তাহলে স্যার। হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন বিহেভিয়ারিজম এন্ড ফাংশনালিজম? স্যার দুইটাই তো অনেকটাই সেম, হ্যাঁ, না বিহেভিয়ারিজমটা না, ফাংশনালিজমের মতো। সেম তো আমাদের কাছে মনে হয়, কিন্তু দুটা জিনিস তো আসলে ঠিক এক না, তাদের মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা কি? সেটা কি হইতে পারে? আচ্ছা, সেটা সেটা বের করার জন্য তোমাকে আমি একটা পথ বের করে দিই। আমাদের যে মেটেরিয়ালিজম বলে একটা চ্যাপ্টার আছে না এখানে, জি আমাদের স্যার, ওইটার মধ্যে, কোয়ালিয়ার আগেরটা। আচ্ছা, এই মেটেরিয়ালিজম চ্যাপ্টারের উপরে আমার একটা এই ভিডিও বক্তব্য আছে। হ্যাঁ স্যার, ওটা শুনে, দেখছিলাম। ওটা শুনবা ভালো করে। ওটার ওই বিহেভিয়ারিজম এবং ফাংশনালিজমের পার্থক্যটা যেখানে বলা আছে ওই জায়গাটা ফাইন্ড আউট করে তুমি এটা ফাইন্ড আউট করবা, এবং তুমি সেটা তোমার মতো করে লিখবা, কমসে কম 1 পৃষ্ঠা বা যতটুকু তোমার লিখতে হয়। ওকে? আচ্ছা, লেখার পরে কি করবা? স্যার আপনাকে দেখাইতে হবে অবশ্যই, নাহলে আমি বুঝবো কেমনে আমার লেখার ভুল পরে হয়েছে আমাকে কিনা। এটা পাঠাবা, আমি ভুলে গেলেও আমাকে স্মরণ করায় দিবা। থ্যাংক ইউ। আচ্ছা স্যার। Let's proceed on. So, the mind in this view মানে CRTT অনুসারে, is literally a complex piece of computer software implemented on the hardware of the brain. তাহলে কম্পিউটারে যেমন হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, তাহলে আমাদের বডিটা হচ্ছে হার্ডওয়্যার আর আমাদের মাইন্ডটা হচ্ছে সফটওয়্যার। তাহলে বডির মধ্যে বিশেষ করে হচ্ছে আমাদের ব্রেন। তো তাহলে তাহলে টিউরিং মেশিন বলে একটা জিনিসের কথা কি তোমাদের আমি বলেছিলাম? টিউরিং মেশিন। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহমিনা, আমি আবার অন্য কারো কাছ থেকে একটু শুনতে চাই। টিউরিং মেশিন, এই যে আমার সামনে নাম ভেসে আসছে, নয়ন বণিক, MH মেহেদি, বাবলু নাথ, তোমরা কি শুনছো আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। মেহেদি, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, মেহেদি, তুমি মাইক্রোফোন অন রেখে আমার সাথে একটু কথা বলতে পারবে? অবশ্যই। একটু সাউন্ড কম শোনা যাচ্ছে, তুমি একটু ইয়াটা মুখের কাছে এনে কথা বলো। জি স্যার। আচ্ছা, তো মেহেদি, কি খবর? তুমি আজকে সকালবেলা নাস্তা হয়েছে? জি স্যার, হয়েছে। আর একটু জোরে বলা যাবে, মানে আর একটু মুখের কাছে মাইক্রোফোন এনে? আচ্ছা, জি স্যার, শুনতে নাস্তা পাচ্ছেন? হয়েছে? আচ্ছা, তো জি স্যার, হয়েছে। ফিলোসফি অফ মাইন্ড কোর্স তোমার কাছে কেমন লাগে? স্যার মোটামুটি মজার।
মোটামুটি মজার। আচ্ছা, ফিলোসফি অফ মাইন্ড কোর্সে আসলে আমরা মানে একটা প্রশ্নের নির্দিষ্ট একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। প্রশ্নটা জি কি? স্যার। সে প্রশ্নটা কি? আমি বলতে পারছি না স্যার। আমরা জানার চেষ্টা করছি যে ওয়েদার মাইন্ড ডাজ এক্সিস্ট। তাহলে মাইন্ড এক্সিস্ট করে কিভাবে বোঝা যাবে? যদি ম্যাটারের অতিরিক্ত কোনো একটা কিছু আছে বলে আমরা বুঝতে পারি। তাহলে ম্যাটার কি? জি স্যার। ম্যাটার ইজ ম্যাটার, এই যে আমরা ম্যাটার, সবকিছু ম্যাটার। তাহলে এখন ম্যাটার। তুমি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এই যে তোমার সাথে আমি কথাবার্তা বললাম, তুমি উত্তর দিচ্ছ, তোমার একটা ছবি ওখানে ভেসে উঠছে। ওকে, একটা রোবট এই ধরনের প্রশ্নগুলোকে উত্তর দিতে পারবে? মেবি এসব যদি আগেই আপনার সেট আপ করে রাখা যায় তাহলে পারবে, তাছাড়া পারবে না। কেন? ভবিষ্যতের কম্পিউটারগুলো যখন, রোবটগুলো যখন অনেক উন্নত হবে, তখন অটোনোমাস সে করতে পারবে না? মনে করো তুমি যখন গুগলে একটা সার্চ দাও, তুমি এর সার্চ দিবা, সার্চ দিলে এই রেজাল্টটা দেখাইতে হবে, এরকম কোনো কিছু কি গুগল ডাটাবেসে সার্ভারে কি তৈরি করে থাকে, নাকি তুমি সার্চ দেওয়ার পরে সেই ইনস্ট্যান্টলি তোমার জন্য একটা কিছু তৈরি করে তোমাকে সাজেস্ট করে? কিন্তু আমি যেটা চাই সে তো পুরোপুরি সেটা দিতে পারে না। সব সময় পারে না। তুমি কি সব সময় পারো? তোমাকে আমি প্রশ্ন করলাম ফিলোসফি মাইন্ডের আলোচনার বিষয়, তুমি তো পারো নাই, তাই না? তো গুগলও জি। সবসময় পারে না, কিন্তু সবসময় যে পারে না সেটাও তো না, অনেক সময় তো পারে, পারে না কি? জি স্যার, পারে। তাহলে একটা কম্পিউটার যদি তোমার ইন্টেলিজেন্স কোয়েশিয়া, যেটা আইকিউ বলে, ওইটা টেস্টের, আইকিউ টেস্টের যে কোশ্চেন গুলো, সে কোশ্চেন গুলো যদি উত্তর দিতে পারে, ওই কম্পিউটারটাকে তুমি কি মানুষের মতো মনে করবা? মানুষ হিসেবে তাকে স্বীকৃতি দিবা? তাকে নাগরিক অধিকার দিবা? অবশ্যই না। কেন নয়? সে তো তোমার সব আনসার দিছে। তোমার স্যার মতো সব আনসার দিলেও তো সে পুরোপুরি মানুষ হতে পারবে না। কেন পারবে না? সেটা আমাকে বলো। স্যার তার তো অনুভূতি নাই। তোমার যে স্যার অনুভূতি, ওইটাকে তো মানুষ বানায়। আচ্ছা আগে মেহেদির সাথে কথা শেষ করি। তোমার যে অনুভূতি আছে, মেহেদি, জি স্যার। তোমার যে অনুভূতি আছে সেটা আমি কিভাবে বুঝবো? স্যার কারণ আমি মানুষ, হ্যাঁ, এটা আপনিও কোনো মানুষ। উত্তর হইলো? তোমার অনুভূতি আছে না আছে? তোমার অনুভূতিকে আমি পাই, তোমার ঠান্ডা লাগতেছে এটাকে আমি ফিল করি, তোমার যদি ব্যথা লাগে আমি সিম্পেথি দেখাইতে পারি, তোমার ব্যথাটাকে আমি ফিল করতে পারি, তোমার কোয়ালিয়া, তোমার না স্যার। সাবজেক্টিভিটি আমি পাই। তোমার যে অনুভূতি আছে এটা তোমার আচরণের মাধ্যমে প্রকাশ পায়, তোমার আচরণটাকে আমি দেখতে পাই, তোমার অনুভূতিটাকে আমি অনুমান করি। অনুভূতি তো আমি কেউ তো কার অনুভূতি পাইতে পারে না, অনুভূতিটা তো একান্তই সাবজেক্টিভ, নাকি? জি স্যার। তো তোমার আচরণ দিয়ে তোমাকে অনুমান করি, সরি, যাচাই করি। তাহলে ওই কম্পিউটারটা তো ঠিকমতো আচরণই দেখাচ্ছে, তো তুমি কেন অনুমান করবে না যে তার মধ্যে একটা মাইন্ড কাজ করছে না? আর তার মধ্যে যদি না থাকে, সেই আচরণ যদি তুমিও দেখাও, তাহলে তুমিও তো ভুল করে মনে করছো যে তোমার আসলে মাইন্ড আছে, আসলে তোমার মাইন্ড নাই। ওই যে একটু আগে যেটা বললাম যে গিলবার্ট রাইলের কথা, দেয়ার ইজ নো গোস্ট ইন দ্য মেশিন। আচ্ছা, একটু ইয়ার সাথে কথা বলি, রুমু। কমপ্লিকেটেড। রুমু যে বললে যে মানুষ তৈরি করছে, তাহলে মানে কাউকে যদি অন্য কেউ তৈরি করে তাহলে সে রিয়েল হবে না, এটাই বলতে চাচ্ছ নাকি রুমু? না স্যার, আমি বলতে চাচ্ছি এখানে মানুষের যে ফিলিংসটা থাকে আর কি, মানুষের মধ্যে যে ফিলিংসটা দেয়া তোমার থাকে, ফিলিংস যেমন আছে? আমাকে অনুভূতি। রাগাইও না, থাকো, ফিলিংস নিয়ে থাকো। তোমার ফিলিংস আছে? হ্যাঁ স্যার, আমার আছে, আমার তোমার মনে ফিলিংস হয়। আছে, এটা তো আমি ফিল করতেছি না, তাহলে তোমার ফিলিংস থাকে কি লাভ হলো? তোমার ফিলিংস আছে, এটা কে ফিল করে? কেউ তো ফিল করতে পারে না। না স্যার, কেউ ফিল করতে পারে না, যারটা সেই তাহলে ফিল তোমার করে। ফিলিংস আছে এই কথাটা তুমি আননেসেসারি কেন বলছো? তুমি তো স্যার আপনি তো কষ্ট ফেলাই দিচ্ছেন। আমি কেন কষ্ট বলবো? আমরা যুক্তি দিয়ে কথা বলবো, আপনার ফিলোসফির লোক, এখানে আমরা ফিলোসফি করতে বসছি, তাই না? স্যার স্যার একটা আমার যে কথা একটা ব্যক্তিগত অনুভূতি, হ্যাঁ, একটা ওইটা কথা। স্যার রোবটের হয় না। স্যার এ, যদি আমাদের কোন একটা প্রিয় মানুষ থাকে, ঠিক আছে, ধরেন ওই প্রিয় মানুষটাকে যদি আমরা মানে ভালোবাসি, সেটা তো সে ফিল করে, হ্যাঁ, এই জায়গায় আরে তো শোনো, আমার কথা হচ্ছে অনুভূতিটা যে সে ফিল করতেছে। তুমি যখন তোমার প্রিয় মানুষের জন্য এমপ্যাথি, সিম্প্যাথি, সমবেদনা বা সহানুভূতি এগুলো ফিল করো, এটা তো তোমার ফিলিং। ওর ব্যথাটা তো তোমার কাছে ট্রান্সমিট হয়ে আসে না, আসে নাকি? ওর সুখটাকে তোমার কাছে ট্রান্সমিট হয়ে আসে?
স্যার কিন্তু এক প্রকার তো একটা অনুভূত হয়। তুমি তো যেটা অনুভূত করো সেটা তো তোমার, তুমি তার জন্য মানে সমবেদনা বোধ আমার করো। আমার বিপরীতে যে আমার প্রিয় মানুষটা সে তো ফিল করে। আহা, সে তুমি তুমি যে তার প্রতি সমবেতী সে কিভাবে বুঝে? তোমার আচরণ দেখেই তো বুঝে। আমরা জি মানে স্যার। আমরা লাইবনিজের মোনাড পড়ছো না, আমরা পরস্পর একটা মোনাডের মতো, একটা মানে উইন্ডোলেস, একটা ইনটেক্ট আমি, মানে আমার মধ্যে কনফাইন্ড। ওকে, কিন্তু আমি যখন আরেকজনের সাথে কমিউনিকেট করি তখন আমি আমার বিহেভিয়ার দিয়ে কমিউনিকেট করি। Sympathy is an expression of a specific kind of behavior. Well, you hate someone. How do you know that you hate someone? Because you have that kind of behavior, which is the expression or representation of hatred. You love someone. How do we know that you love someone? Unless you have the proper kind of representation or behavior. In either situation আমরা তো বিহেভিয়ার দিয়ে কমিউনিকেট করি। সো বিহেভিয়ার ডাজ ম্যাটার। বাকি জিনিসটা তো জিনিসটা কোত্থেকে আসছে তুমি সেটা বলতে পারো, সেটা তো আমার ম্যাটার করে না। আরেকটা কথা যে কে বললে, রুমো, যে মানুষ বানাইছে, মানুষের তো তোমারও তো তোমার বাপ মা বানাইছে, ওসব তোমার বাপ মা বলবে যে আমরা খারাপও কিচ্ছু করি না, আমরা পরস্পরকে ভালোবাসছি, কেমনে হয়েছে যাই। এবার মা যার পেটের থেকে বেরিয়েছে তাকে জিজ্ঞেস করে যে কেমনে হয়েছে, সেটাও সে ভালো করে কইতে পারবে না। আর আরো ব্রডলি যদি বলি তাহলে আমাদেরকে প্রকৃতি বানাইছে বা রিলিজিয়াস সেন্সে আমাদেরকে গড বানাইছে, তাহলে আমাদেরকে অন্যরা বানানোর পরে আমরা যদি রিয়েল ইন্টেলিজেন্ট হইতে পারি, তাহলে মানুষ কেন হইতে পারবে না? সরি, রোবট গুলা কেন হইতে পারবে না? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা যে অনেক সময় হচ্ছে একটু জোরে মাইক্রোফোনটা কাছে নেন। জি স্যার। স্যার সাধারণত মায়ের বাচ্চারা যদি কান্না করে বা বাচ্চারা না কান্না করলে দেখা যায় মায়েরা হচ্ছে বুঝতে পারে যে আমার বাচ্চা হচ্ছে ক্ষুধা লাগছে বা আমার বাচ্চা হচ্ছে অসুস্থ। শোনো, মায়েরা যে কান্না ছাড়া মানে ভয়েস ছাড়া বুঝতে টেলিপ্যাথি যে ব্যাপারটা, একটু একটু বলতে দাও। মায়েরা যে ভয়েস মানে কান্না ছাড়া, কান্নাটা তো একটা ভোকাল এক্সপ্রেশন, তাই না? মায়েরা যে ভোকাল এক্সপ্রেশন ছাড়া যে বাচ্চাদেরকে বুঝতে পারে, সেই বিষয়টা কিন্তু ওই কান্না ভোকাল এক্সপ্রেশন ছাড়াও বাচ্চাদের মধ্যে অনেক ফিজিক্যাল এক্সপ্রেশন ঘটে। মানে আমাদের এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ইজ নট নেসেসারিলি অলওয়েজ ভোকাল। আমাদের নন ভার্বাল নন ভোকাল অনেক ধরনের এক্সপ্রেশন থাকে। তারপর তুমি টেলিপ্যাথির কথা বলছো, হ্যাঁ, তো টেলিপ্যাথির কথা যদি বলো তাহলে আমাদের আলোচনা এখানের মধ্যে আর অচল হয়ে যায়। হ্যাঁ, কারণ তুমি বলো যে আমি অনুভব করছি যে মানে কি বলে জানি ঈশ্বর আমাকে বলছেন যে তুমি মানে আমার প্রেরিত পুরুষ, তুমি এটা করো। তো তোমার এইটাকে আমি কিভাবে খণ্ডন করব? হ্যাঁ, এটা তো কোনো, তুমি যদি বলো যে আমার মনে হয়েছে যে এটা, তো তোমার কেন মনে হয়েছে এটার কোনো যুক্তি তুমি যদি দেখাইতে না পারো, তাহলে তো তোমার সাথে কমিউনিকেশন সম্ভব হবে না। মানে আমরা একটা কথা বোঝার চেষ্টা করে তাজমিয়া, আমরা যখন এপিস্টেমোলজি কোর্স আলোচনা করেছি তোমাদের সাথে সেকেন্ড ইয়ারে, সেখানে সোর্স অফ নলেজ হিসেবে আমরা আলোচনা করেছি না অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ ইত্যাদি। তো এই সোর্স অফ নলেজের মধ্যে এগুলোর গোড়াতে হচ্ছে ইনটুইশন। কিন্তু ইনটুইশনকে যদি তুমি প্রথমে নিয়ে আসো যে আমি ইনটুইটিভলি ডাইরেক্টলি এটা ফিল করছি, কিভাবে করছি আমি জানি না, তো কিভাবে করছো তুমি যেটা জানো না সেটা আমি কেন অ্যাকসেপ্ট করব? সেটা যদি আমি না পাই, হ্যাঁ তুমি কিভাবে করছো তুমি জানো না, আমিও তোমারটাই পাচ্ছি, কিভাবে পাচ্ছি আমি সেটাও জানি না। কারণ তুমিও কালো দেখছো, আমিও কালো দেখছি, আমরা মনে করি যে কালো, তোমারটা আমারটা আমরা এক্সচেঞ্জ করতে পারছি না, কিন্তু আমরা কেন জানি মনে করছি যে আমরা সেম দেখছি, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে লড়াই বা কোনো সন্দেহের অবকাশ নাই। তাহলে এই ধরনের কমন ইনটিউশন নিয়ে নলেজ হতে পারে, কিন্তু ইনটিউশন তো একটা পার্সোনাল ফেনোমেনা। যারা কবিতা লেখে ইনটিউশনটা তার উপরে হয়, আমার উপরে তো হয় না। তো এখন তাহলে যার কারণে আমি কবি হই না, আমি পাঠক হই। হ্যাঁ, তাহলে তুমি যখন বলবা যে মানে কেমনে জানি টেলিপ্যাথিক্যালি ঘটছে আমরা জানি না, তো যেটা জানি না সেটা নিয়ে তো মানে এটা জ্ঞান তত্ত্বের আলোচনার বিষয় হবে না, এটা কোনো যুক্তির আলোচনার বিষয় হবে না। যুক্তিটা হচ্ছে যে একটা যাচাইযোগ্য ব্যাপার হইতে হবে, এবং যাচাই হতে গেলে তোমার বিহেভিয়ার লাগবে। ওকে, হ্যাঁ, বিহেভিয়ারটা কোত্থেকে আসছে তুমি বলতে পারো, এটা আমাদের চিন্তা থেকে আসতেছে সেটা বলতে পারো, কিন্তু আমি বলতে চাই আমাদের কমিউনিকেশনের ব্যাপারটা তো বিহেভিয়ার। স্যার মায়েদের মধ্যে সময়ানুবর্তিতা নিয়ে একটা ইয়ে থাকতে পারে না, যে এই সময় পরে ওর ক্ষুধা লাগতে পারে বাচ্চার? অনেক ধরনের ব্যাখ্যাই হতে পারে আর কি। দেখো আমি তোমাদেরকে যেভাবে কথা বলছি
তাতে করে মনে হবে যেন আমি একজন মানে নাস্তিক, অথবা আমি একজন অজ্ঞেয়বাদী, অথবা আমি একজন সংশয়বাদী বা বস্তুবাদী। আমি আসলে তোমাদেরকে পয়েন্টগুলো ক্লিয়ার করতে চাচ্ছি যাতে তোমরা চিন্তা করো। যেমন আমি শুরুতে তাহমিনাকে একটা প্রশ্ন দিয়েছি, টু ফাইন্ড আউট দ্য ডিস্টিংশন বিটুইন বিহেভিয়ারিজম এন্ড ফাংশনালিজম। তেমনি করে আমি চাচ্ছি যে তোমরা ক্রিটিক্যাল চিন্তা করার তোমাদের ক্যাপাসিটি যাতে গড়ে ওঠে। ওকে, তুমি যেটাকে সমর্থন করো না, এটার আসলে মূল কথাটা কি সেটা তোমার বলার ক্যাপাসিটি থাকতে হবে। ওকে, এবং সেই মূল কথাটার মানে ফ্লটা কোন জায়গায়, ওই যুক্তিটা তোমার বিপক্ষে যে আছে তার যুক্তিটার দুর্বলতাটা কোন জায়গায়, সেটা তোমাকে যুক্তি দিয়েই দেখাই দিতে হবে। আমি ভুল মনে করি তাহলে তো আর কোনো কথা হলো না। তুমি কেন ভুল মনে করো, ইউ হ্যাভ টু শো ইট। এবং ওই ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং এটার ক্যাপাসিটি তোমাদের বিল্ড আপ করতে হবে। ওকে, আমরা মূল কথা যেটা শুরু করছিলাম সেটা থেকে আমরা অন্যদিকে সরে যাচ্ছি, আমাদের সময় প্রায় অর্ধেক পার হয়ে গেছে। অ্যালান টিউরিং নামক একজন ম্যাথমেটিশিয়ান ইন 1950-তে তিনি কম্পিউটিং মেশিন অ্যান্ড ইন্টেলিজেন্স একটা পেপার লিখেছিলেন। সেখানে তিনি এই টেস্টের কথা বলেছেন, টিউরিং টেস্টের কথা। সেটা হচ্ছে টিউরিং টেস্টের কথা বলেছেন যে টিউরিং টেস্টের মাধ্যমে আমরা একটা বিহেভিয়ার দিয়ে বুঝতে পারবো যে কোন একটা, যার সাথে আমি কথা বলছি সে আসলে ইন্টেলিজেন্ট কিনা। ওকে, এখন দেখো আমরা যখন কম্পিউটারের মধ্যে লিখি 2+2, কম্পিউটার আমাদেরকে দেয় 4। ওকে, আমরা কম্পিউটারের কথা না বলে আমরা কথা ক্যালকুলেটরের কথা বলতে পারি। যখন আমরা লিখি 2+2 = 4, তাহলে 2+2 = 4, এখানের মধ্যে কথা আছে কয়টা? 2। ওকে, প্লাস তারপরে 2টা চলে আসছে, ইকুয়াল চিহ্ন, ইকুয়াল টু, তারপর হচ্ছে 4। 2+2 = 4, এখানের মধ্যে 4টা কথা আছে। তাহলে এই 4টা কথার যে মিনিং, এই 4টা কথার মিনিং, এই 4টা কথার যে মিনিং গুলো আমরা ঠিক করি, সেইটা সে কম্পিউটারটা ফলো করে না। কম্পিউটারটা ফলো করে যে এইটা হলে এটা দেখাইতে হবে, ওইটা হলে ওইটা দেখাইতে হবে, ওইটা হলে ওইটা দেখাইতে হবে। ওকে, এরকম একটা রুল সে ফলো করে, এরকম একটা রুল ফলো করে সে আমাদেরকে একটা উত্তর দেয়। আচ্ছা, আমরা যখন বলি সক্রেটিস ইজ এ ম্যান, সক্রেটিস ইজ এ ম্যান, এই কথাটার সাথে 2+2 = 4 এই কথাটার সম্পর্ক কি? 2+2 = 4 এই কথাটা সঠিক। আচ্ছা, আমি যদি বলি 2+2 = 3, এই কথাটা কি মিনিংফুল? স্যার একটা মধ্যে মাইক্রোফোন কারো অন করা, ওইটা একটু অফ করে দিলে ভালো হতো, যে হোস্ট আছেন একটু যদি দেখতেন। আচ্ছা, 2+2 = 3 এই কথাটা কি মিনিংফুল? না স্যার। কে বললে না স্যার? রুমু। সুস্মিতা? রুমু বলছি স্যার। রোমো। আচ্ছা আচ্ছা, 2+2 = 3 এই কথাটা আচ্ছা, 2+2 = 3 এই কথাটা কি মিনিংফুল অথবা মিনিংলেস? স্যার এটা মিনিংফুল তো হবে, হয়তো ভুল, বাট এটা তো মিনিংফুল। আচ্ছা, থ্যাংক ইউ। যার মাইক্রোফোন অন, তোমরা অফ করো। যার মাইক্রোফোন অন ছিল সুস্মিতা। সুস্মিতা, তুমি কি শুনতে পাচ্ছ? তার মানে সে লগ ইন করে কোথাও চলে গেছে। এটা মানে কত বড় ধরনের একটা স্টুপিডিটি, আমি এটা ভাষায় বলতে পারবো না। তো তুমি কেন রেসপন্স করছো না? স্যার আমি আনমিউট করতে একটু টাইম লেগেছিল। তা হলো, ঠিক আছে, আই এম সরি যে আই হ্যাভ মিসআন্ডারস্টুড ইউ। নাও ইউ সে 2+2 = 3 এই কথাটা কি মিনিংফুল বলে তুমি মনে করো? হ্যাঁ স্যার। বাট ইট ইজ ফলস। হ্যাঁ। তো কোনো কিছু ফলস হলে মিনিংফুল হবে কিভাবে?
সেটা যদি মিথ্যাও হয় তবে তো সেটা মিথ্যার জন্য একটা প্রমাণ দরকার হয়। আমরা তো প্রমাণ ছাড়া সেটাকে মিথ্যা বলতে পারি না, সেটাকে আমাদের যাচাই করা দরকার। আচ্ছা, আমি একটা কঠিন জিনিস বোঝানোর জন্য সহজ কথাটা বললাম, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। কোন একটা কম্পিউটার কি 2+2 = 4 না লিখে 3, 5 অন্য কিছু লিখবে? না স্যার। সুস্মিতা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো সুস্মিতার তার সাথে আমি কথা বলছি। তাহলে 4 না লিখে সে অন্য কিছু কেন লিখবে না? মানে কম্পিউটারটা কি বোঝে যে 2+2 = 4, নাকি ব্যাপারটা এমন যে 2 বলতে যেটা বোঝায় সেটার জন্য যে ইনপুটটা, প্লাস চিহ্ন বলতে যেটা বোঝায় সেটার জন্য যে ইনপুটটা, এগেইন 2 দিলে যে ইনপুটটা হবে এবং এগেইন সমান সমান চিহ্ন দিলে যে ইনপুটটা হবে, এই ইনপুট গুলা হলে তখন সে আমাকে এমন একটা আউটপুট দিবে যেটা আমার কাছে 4 হিসেবে আসে। এই এই কমান্ডটা তার মধ্যে যদি কাজ না করতো, হ্যাঁ, তাহলে কি সে বুঝে শুনে সেটা 4 বলা উচিত সেজন্য 4 বলতো, নাকি সে একটা মানে ব্লাইন্ডলি এটা করে যাচ্ছে? কম্পিউটারের সেই নির্দেশনাগুলো আগে থেকে দেয়া থাকে বলে। হ্যাঁ, মনে করো একটা ক্যালকুলেটরের মধ্যে আমি দিলাম, এই ক্যালকুলেটরটা কি বুঝতেছে যে 2+2 = 3 এটা ভুল, 2+2 = 4 এটা সঠিক, সুতরাং আমার উচিত সঠিক কথাটা বলা, যেটা আমরা ফিল করছি সেটা কি ক্যালকুলেটরটা বা কম্পিউটারটা ফিল করে? না, ফিল করে না, কিন্তু তাদের ওই ডিভাইসগুলোর মধ্যে আগে থেকে এই কমান্ডগুলো দেয়া থাকে বলেই মনে করো কম্পিউটার স্ক্রিনে 4 ডিজিটটা যে ভেসে আসছে, সে 4 ডিজিটটা 4 এভাবে যেটা ইংরেজিতে আমরা লিখি, আর বাংলাতে লিখি কিভাবে, যেটা ইংরেজিতে 8 বোঝায়, তাই না? হ্যাঁ 2+2 এই কথাটাকে আমরা ইংরেজিতে লিখলাম, আমরা বাংলা লেখার সময় ইংরেজি লিখি না, লেখার মধ্যে ইংরেজির মধ্যে বাংলা লিখি না, তাহলে প্রথম অংশটা আমি ইংরেজি লিখলাম, সমান সমান পরের অংশটা আমি বাংলাতে লিখলাম। হ্যাঁ তাহলে কি আমার এটা কি ভুল হয়েছে? স্যার, বুঝি নাই, আরেকবার বললে। একটু দাঁড়াও, একটু আমি আমি ডায়েরি আনি নাই, সরি। আচ্ছা, আমি এটা একটা স্লিপ কাগজ এখানে লিখি। তুমি কি এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা কি রাইট অর রং? রাইট। রাইট। হ্যাঁ এটা যারা দেখবে, আমি এখানে ফিলোসফি মাইন্ডের কোর্সে না, যারা 2+2 = 4 এটা জানা বাচ্চা থেকে শুরু করে যে কোনো লোক, হ্যাঁ, তারা কি এটাকে সঠিক বলবে নাকি ভুল বলবে? সঠিক বলবে। মোটেও সঠিক বলবে না, তারা মনে করবে যে এই যদি এটা ইংরেজিতে স্যার, হয়। আপনি কি কোয়েশ্চেন চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন শেষে? ব্যাপারটা হচ্ছে যে এইটাকে সে যদি বাংলা হিসেবে ধরে তাহলে এটা ঠিক আছে, আর এইটাকে সে যদি বাংলা হিসেবে না ধরে, ইংরেজি হিসেবে ধরে, এটা যদি একটা ইংরেজি কথার মধ্যে হয়, তাহলে অবশ্যই সেটাকে ভুল মনে করবে। হ্যাঁ, কিন্তু আপনি তো 2 লিখেছেন, আপনি তো 2 লিখেননি, 2+2 লিখেননি, 2+2 = 4 লিখেছেন স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার কথা অনুসারে আমি একটু কষ্ট করে লিখি। 2+2 = এখন এখন তো এটা রং, ভুল এটা। কিন্তু আমরা যে বললাম না বাংলা লেখার মধ্যে ইংরেজি লিখি না, ইংরেজি মধ্যে বাংলা লিখি না। আমি 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 যদি বলি যে এটুক হচ্ছে ইংলিশ আর এটুক হচ্ছে বাংলা, এখন এখনো এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? তার মানে হচ্ছে আমরা এই কথাগুলা দিয়ে বুঝতে চাচ্ছি সুস্মিতা, সেটা হচ্ছে যে এই যে সিম্বল গুলো আমরা রিপ্রেজেন্টেশন হিসেবে ইউজ হয়, এই যে আমরা একটা প্রসেসরের মধ্যে যেটা প্রসেস হচ্ছে মেশিনের ভিতরে, মেশিন ল্যাঙ্গুয়েজ, আর মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা আমাকে আমার বাংলা, ইংরেজি বা এই যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ আমার মতো করে একটা রিপ্রেজেন্টেশন মেশিন দিচ্ছে।
মেশিন আমাকে যে রিপ্রেজেন্টেশন দিচ্ছে সেক্ষেত্রে মেশিন একটা নিয়ম ফলো করছে। তাহলে এই নিয়ম ফলো করার ক্ষেত্রে যদি আমরা বলতাম যে সক্রেটিস ইজ এ ম্যান, এই কথাটা কেউ যখন বলবে এটা দ্বারা বোঝাবে যে ইট ইজ রেইনিং। তাহলে সক্রেটিস ইজ এ ম্যান এই কথাটা যখন আমরা বলবো তখন স্ক্রিনে ভেসে উঠবে ইট ইজ রেইনিং। আমরা ইট ইজ রেইনিং যখন বলবো তখন কম্পিউটার ভেসে আসবে যে উই আর ইন এ ক্লাস। তো এটা কি কম্পিউটারের পক্ষে কি করা অসম্ভব? না স্যার, আপনি তো যেটা ইনপুট করবেন ওইটাই আউটপুট দিবে কম্পিউটার। ওকে, এখন আমি যেটা ইনপুট করব কম্পিউটার সেটাই আউটপুট দিবে। তাহলে সক্রেটিস ইজ এ ম্যান এই কথাটার যে মিনিং, সক্রেটিস একজন মানুষ, সক্রেটিস ইজ এ ম্যান এই কথাটা যদি আমি লিখি, again I have to use my pen. এই যে দুটো বাক্য, এই দুটো বাক্যর চেহারা কি এক নাকি আলাদা? স্যার ভাষাগত চেহারা representationally these two things are different, but semantically these two things are same. So you know it already very well, the distinction between sentence and proposition. তাহলে ডিফারেন্সটা হয় সিনট্যাকটিক্যাল মানে সেন্টেন্সিয়াল স্ট্রাকচারের মধ্যে, কিন্তু প্রপোজিশনের দিক থেকে সেটা কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চিন্তার কতগুলো নিয়ম আছে এবং চিন্তার নিয়মগুলো ইউনিভার্সাল হওয়ার কারণে আমরা আমাদের চিন্তার যে বহিঃপ্রকাশ আচরণ সেটাকে আমরা সঠিক বা ভুল, ভালো বা মন্দ বা যা কিছু আমরা যাচাই করতে পারি। এবং এই চিন্তার নিয়মগুলো সব মানুষের জন্যই কিন্তু সমান। কিন্তু আমাদের এই চিন্তাগুলো আমাদের যে আচরণের মধ্যে প্রকাশ পায়, আমাদের ভাষাটাও কিন্তু একটা আচরণগত বহিঃপ্রকাশ। এবং ভাষার মধ্যে আমরা যে এই যে আমাদের যে লিখিত ভাষা বা আমাদের যে মুখের ভাষা, আমরা যে ভোকাল কর্ড দিয়ে যেটা বলি, এটা আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজের কিন্তু খুব কম অংশ। আমাদের ল্যাঙ্গুয়েজের আমার মনে হয়, আই এম নট শিওর, এটা বোধহয় 7%। আমাদের টোটাল ল্যাঙ্গুয়েজের 7% হচ্ছে যে আমাদের রিটেন অর ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আমাদের যে জেস্চার, আমাদের যে মানে আমরা যে অ্যাটিটিউড গুলো দেখাই, এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজের একটা বিরাট অংশ, সাপোজ 40%। হ্যাঁ, তারপরে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ইনার যে আরো বিভিন্ন ধরনের ফিজিক্যাল যে এক্সপ্রেশন, সেগুলোকে আমরা যদি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরি, সেগুলো হচ্ছে যে তার চেয়েও বেশি। সো আমাদের যে চিন্তা, আমাদের যে চিন্তার যে ধরন, এই চিন্তার ধরনটা বেসিক্যালি সমান। এবং এই দৃষ্টিতে তুমি যদি দেখো, এগেন আমি তাহমিনাকে এই পয়েন্টে খেয়াল করতে বলবো, বিকজ আমি দেখতে পাচ্ছি যে সেই লেখাপড়া যাই হোক এবং রেজাল্ট যাই হোক, সে কিন্তু বুঝেছে। হ্যাঁ, তাহমিনার ব্যাপারে আমার কিন্তু এখন মানে সফট হচ্ছে যে মেয়েটা ভালো। হ্যাঁ, কিন্তু কোন একটা ইয়ারে ভালো করার পরে পরবর্তী দেখা গেলো যে পরবর্তী ইয়ারে সে আর ভালো করছে না, অথবা রেজাল্ট ভালো করছে না। তো রেজাল্ট আমাদের একটা ভৌতিক ব্যাপার, দিগদর্শন গাইড যারা ফলো করতে পারে না, রেজাল্ট তারা ভালো করতে পারে না। সো ডোন্ট ফলো মোজাম্মেল হক ইন পরীক্ষা, জাস্ট ফলো হিম টু নো সামথিং। তো তাহমিনা, এটা জিনিসটা খেয়াল রাখো যে আমাদের চিন্তার যদি ধরনটা মানে বেসিক লেভেলটা যদি ইউনিভার্সাল হয়, সব মানুষের সমান হয়, যেটার ভিত্তিতে আমরা যাচাই করতে পারি, it signifies that probably Descartes is right. Rationalism is better than empiricism.
বিকজ আমাদের মধ্যে গিভেন একটা কিছু আছে। এখন কে দিয়েছে, এটা প্রকৃতি দিয়েছে অথবা ঈশ্বর দিয়েছে, সেটা আস্তিকতা নাস্তিকতার ব্যাপার, বাট ইন আইদার সিচুয়েশন ইট ইজ গিভেন। এবং আমরা যে যাচাই করি, এই যাচাইয়ের ব্যাপারগুলো যেটার ভিত্তিতে যাচাই করি, যে মাপকাঠি দিয়ে আমরা মাপি, সেগুলো যদি ইউনিভার্সালি সমান না হয় তাহলে তো আমাদের যাচাইটা তো হবে না। হ্যাঁ, এখন আমি যদি কথার কথা এটাকে বাংলাতে 4 মনে করি, কেউ যদি ইংরেজিতে এটাকে 8 মনে করে, তাহলে তো আর যাচাই হবে না। তো আমাদের স্ট্যান্ডার্ডটা সেম হইতে হবে। স্ট্যান্ডার্ডটা তাহলে আমাদের একেবারে বেসিক লেভেলে যে স্ট্যান্ডার্ড অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা যদি সব মানুষের যদি কোনো না কোনো ভাবে সমান হয়, তাহলে নাকি শুনছো আমার কথাগুলো? জি স্যার। কোনো না কোনো ভাবে যদি সমান হয়, এটাই বোঝায় যে খুব সম্ভবত বুদ্ধিবাদে বোধহয় সঠিক। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই চিন্তাটা যদি মানে সমান হয়, কিন্তু সেটার যেটা বহিঃপ্রকাশ আচরণ সেটা কিন্তু সমান হয় না। যেমন আমাদের যে সেন্টেন্সিয়াল ফর্ম সেটা কিন্তু চেঞ্জ হয়, আমাদের প্রপোজিশনটা সেম থাকে, কিন্তু আমাদের সেন্টেন্সগুলো এক এক ভাষায় এক এক ভাবে এক এক রকমের হয়। কিন্তু যত ভাষাতে যত কিছু বলা হচ্ছে না কেন, নোয়াম চমস্কি বলবে যে আমাদের ব্রেনের মধ্যে একটা ব্রেন ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের একটা মেন্টাল ল্যাঙ্গুয়েজ আছে, যেটাকে উনি নাম দিয়েছে মেন্টালিস। এই ব্রেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে সবার জন্যই সমান। তাহলে দ্য সেন্টেন্স ইন মাই ব্রেন আর দ্য সেন্টেন্স রিটেন অর স্পোকেন ইন ল্যাঙ্গুয়েজেস, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে ওই আমরা যেগুলা লিখি বা বলি সেগুলো হচ্ছে বহিঃপ্রকাশ ওই মূল সেন্টেন্সের, এবং মূল সেন্টেন্স সবার কাছেই সমান। তো সিআরটিটি, কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট, এইটার প্রবক্তা হচ্ছে জেরি ফডর। তিনি এটা বলতে চেয়েছেন যে আমাদের থট, আমাদের যে চিন্তা, এটা হচ্ছে এক ধরনের কম্পিউটেশন অফ এ সর্ট অ্যানালোগাস টু দ্য কম্পিউটেশন পারফর্ম বাই কম্পিউটার্স। কম্পিউটাররা যে ধরনের কম্পিউটেশন করে, ক্যালকুলেশন করে, আমাদের ব্রেনও আসলে সেই ধরনের ক্যালকুলেশন করে আমাদের থট বিহেভিয়ার গুলাকে জেনারেট করে। Where this computation involves transition between states directed on the sentential representations in a language of thought. তাহলে ল্যাঙ্গুয়েজ অফ থট যেটা আমাদের চিন্তার যে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, আমাদের যে বেসিক লজিক বা চমস্কির ভাষায় যেটা মেন্টালিস, সেটার লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন বিভিন্ন ভাষার মধ্যে বিভিন্নভাবে ঘটে। দ্য থিওরি, এই যে কথাটা বলা হলো, ইজ অফটেন রেফার্ড অ্যাজ কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট। তাহলে আমাদের মাথার মধ্যে একটা কম্পিউটেশন ঘটে এবং এই কম্পিউটেশনের আচরণগত একটা রিপ্রেজেন্টেশন ঘটে। তাহলে আমাদের আচরণটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন of our thought process in our brain, because brain is a physical stuff, biological, of course biological is physical, a form of physicality, then it's all about matter, there is no mind. So this is the argument CRTT. Now questions, আমরা তখন যা বললাম এর উপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। No question. স্যার, অভিজ্ঞতাবাদের তাহলে যেটা হয় যে অভিজ্ঞতাবাদী সিস্টেমে হচ্ছে যে আমরা ওই এক্সপ্রেশন যেটা আর কি আমরা যেটাকে বলে যে ছাড়ি ভাষার মাধ্যমে, ওইটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে আমরা শিখি। আর মূলত ইনেট যেটা, সেটাই হচ্ছে যে অ্যাকচুয়াল যেটা আমাদের ভিতরে থাকে। ব্যাপারটা কি এরকম যে বচনটাই হচ্ছে ইনেট? বাপ্পা জি স্যার। আচ্ছা, আমরা আসলে যে সোর্স অফ নলেজের যে আলোচনাটা করি, যেখানে মধ্যে আমরা বিভিন্ন ডিবেট কন্ট্রোভার্সি এগুলো নিয়ে আলোচনা করি, হোয়াট কুড বি দ্য সোর্স অফ নলেজ। তোমরা ফিলোসফিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই প্রবলেমস অফ ফিলোসফিতে এই প্রবলেমগুলোর সাথে ইন্ট্রোডিউসড হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে বিভিন্ন সোর্সের কথা বলা হয়। সবচেয়ে প্রমিনেন্ট দুটো সোর্স হলো এক্সপেরিয়েন্স, আরেকটা হলো রিজন, তাই না? আচ্ছা, তো যারা এম্পিরিসিস্ট, যারা এক্সপেরিয়েন্সের কথা বলে, তারা কি রিজনকে টোটালি বাদ দেয়? এটা কেউ যদি মনে করে, তারা দিচ্ছে না, এটা কেউ এটা মনে করবে না ভুল করে যে তারা রিজনকে বাদ দেয়, কিন্তু তারা বলে যে আমাদের যত এক্সপেরিয়েন্স আছে
আমাদের যত রিজন আছে, আমাদের বিভিন্ন সোর্স থেকে যত জ্ঞান আছে, সব জ্ঞানের ভিত্তি বা গোড়া আসল জিনিসটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এই জন্য তারা হচ্ছে এম্পিরিসিস্ট। আবার যারা রেশনালিস্ট, তারা কি, যারা রেশনাল, এখন দুজন, আমি একটা মজা করে বলি, তোমাদেরকেও বলে থাকতে পারি যে দুইজন রেশনালিস্ট ফ্রেন্ড, তারা যদি মানে কি বলে মারামারি করে, অথবা তাদের কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, ব্যথা পায়, যেটা পাওয়ার কথা ছিল না, কোনো রিজন ছিল না, তো ইরেশনালি মনে করো তাকে কেউ একজন অ্যাটাক করেছে, যে অ্যাটাক করেছে সেও মনে করো রেশনালিস্ট, তাহলে ওই রেশনালিস্টটা কি ব্যথা পাবে না? আমি ব্যথা পাচ্ছি এটা বলবে না? বা সে নিজে তাকে প্রতিরোধ করার চেষ্টা করবে না? অবভিয়াসলি করবে। তাহলে তাহলে সে যদি অভিজ্ঞতার বিষয়গুলোকে গ্রহণ করে, সে তাহলে বুদ্ধিবাদী থাকলো কিভাবে? বুদ্ধিবাদের কথা হচ্ছে যে বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস, এই কথাটা খুবই মিসলিডিং, আমাদের বইপত্রে লেখা থাকে। বরঞ্চ কথা বলাটা এভাবে বলা উচিত যে বুদ্ধি হচ্ছে জ্ঞানের অধিকতর গ্রহণযোগ্য উৎস। তাহলে একজন বুদ্ধিবাদের দৃষ্টিতে অভিজ্ঞতার গোড়া হচ্ছে বুদ্ধি, একজন অভিজ্ঞতাবাদীর দৃষ্টিতে বুদ্ধি বললে যেগুলো আমরা পাই সেগুলোর গোড়া হচ্ছে অভিজ্ঞতা। মানে আসল জিনিসটা কি, শুরুর জিনিসটা কি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। বাপ্পা? জি স্যার, ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা হচ্ছে ক্লিয়ার আর কি, হ্যাঁ, মানে ফাউন্ডেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আর কারো কোনো প্রশ্ন বা বাপ্পার কিছু বলা থাকলে? স্যার এটার সাথে আজকে টপিকটার সাথে কানেক্ট হওয়ার ব্যাপারটা, কানেক্ট হওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন যেটা তাহমিনার সাথে বলছিলাম, তাহমিনাকে একটু প্রশংসা করে বলছিলাম যে আমরা যখন বলি যে আমাদের মাথার মধ্যে একটা মানে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে এটার এক্সপ্রেশন, আমাদের মাথার মধ্যে চিন্তার একটা মৌলিক সূত্র আছে, এবং সব মানুষরা আমরা একইভাবে চিন্তা করি। তো সব মানুষরা যদি আমরা একইভাবে চিন্তা করি, তাহলে ওই চিন্তাটা কোত্থেকে আসছে? আমাদের মাথার মধ্যে যদি একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে এই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজটা কোত্থেকে আসছে? ওটা তো আমরা ইনেট হিসেবে ধরে নেই। যদি আমরা এটাকে ইননেট বা গিভেন বা ইন্ট্রিনসিক হিসেবে ধরে নেই, তাহলে তো রেশনালিজম গেটস এ ফেভার ওভার এম্পিরিসিজম। সেজন্য বলছিলাম যে মোস্ট প্রবাবলি ডেকার্ট ইজ রাইট। মোস্ট প্রবাবলি বললাম এই জন্য যে ফিলোসফিতে কোনো কথা কনক্লুসিভ না, কারণ ফিলোসফির কোনো কথা কনক্লুসিভ নয়। কেন বাপ্পা? স্যার এটা তো যে এখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি না, দেখা গেছে যে ফিলোসফাররা কি 2500 বছরে কোনো বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে? না, এটা তো সায়েন্স না, সায়েন্স হচ্ছে আপনার পরীক্ষিত প্রমাণিত। তাহলে লোকেরা বলবে যেটা পরীক্ষিত প্রমাণিত, যেটা আমাকে সুনির্দিষ্ট কিছু দিচ্ছে, আই শুড গো ফর দ্যাট। তুমি সারাদিন, সারা বছর, সারা জীবন, হাজার হাজার বছর করেও কোনো একমত হইতে পারো না, তাহলে হোয়াই শুড আই ফলো ইউ? বিষয় কিছু আছে, কিছু বিষয় যেমন স্পিরিচুয়াল কিছু যেগুলো থাকে সেগুলো কিন্তু এখন আমরা স্পিরিচুয়াল বাদ না, আমরা তো স্পিরিচুয়াল নিয়ে নাই। আরে বাবা, স্পিরিচুয়াল গড রিলিজিয়ন নিয়ে আসলে আর ফিলোসফি আলোচনা চলে না। আমরা বলতেছি যে আমরা কি অল ফিজিক্যাল স্টাফ, নাকি আমাদের একটা মাইন্ড আছে? দ্যাট ইজ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। ওকে, এটা তো স্পিরিচুয়ালিটি কিছু নাই। তুমি যদি সোল বলো তখন স্পিরিচুয়ালিটির ব্যাপার আসবে। হ্যাঁ সরি স্যার, এটা ম্যাটার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি জানো, আমি তোমাদেরকে বলি, আমাদের সময় থাকলে আমরা অনেক আলোচনা করতে পারতাম, এবং আমি ক্লাসের বাইরে ইন্টারেস্টেড স্টুডেন্টদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার একটা সিস্টেম শুরু করেছি। 4th ইয়ারের স্টুডেন্টদের সাথে বেসিক্যালি আমরা একটা আলোচনা করেছি, তোমাদের ইয়ারের অনেকে ছিল, এক্সপেরিয়েন্স এবং কনসাসনেসের উপরে। আমাদের মাহফুজ আলোচনা করেছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও, তোমাদের সাথেও আমি সেটা হোপফুলি করব। প্রতিদিন যেহেতু আমার ক্লাস আছে সকালে, এটা সন্ধ্যায় হতে পারে অথবা শুক্রবার বিকালে হতে পারে। তো আমি সংক্ষেপে এখানে একটু বলছি যে ফিলোসফি কেন তুমি পড়বা। কারণ ফিলোসফি এমন বিষয়ে ডিল করে যেখানে সায়েন্স যেতে পারে না, এবং এটা আমাদের ফিজিক্যাল ক্যাপাসিটির বাইরে হওয়ার কারণে আমরা অবজারভেশনকে ছাড়িয়ে আমাদেরকে আর্গুমেন্ট বেসিসে কাজ করতে হয়, এবং আর্গুমেন্টের নেচারটা হচ্ছে আর্গুমেন্ট কখনো কনক্লুসিভ হয় না। ওকে, এখন তুমি লজিকের যে কনক্লুসিভ আর্গুমেন্ট, এটা দিয়ে তুমি এখানে মেটাফিজিক্সে তোমার কাজ চলবে না। লজিক ইটসেলফ মেটাফিজিক্সের উপর নির্ভর করে, এবং আমাদের ডিপার্টমেন্টে কোর্স আছে ফিলোসফি অফ লজিক, বা এটাকে বলতে পারো ফিলোসফিক্যাল লজিক। সুতরাং তো ফিলোসফি এমন বিষয় নিয়ে কাজ করে, বিশেষ করে মেটাফিজিক্স,
আমাদের ফিলোসফি অফ মাইন্ড একটা মেটাফিজিক্সের বিষয়, যেখানে তোমার অবজারভেশন এবং ফিজিক্যাল প্রুফ এটা কাজ করে না, বিষয়টা বড়, আওতাটা বেশি হওয়ার কারণে তখন আমাদেরকে বাধ্য হয়ে আর্গুমেন্ট বেসিসে কাজ করতে হয়। কিন্তু আর্গুমেন্ট ইজ অলওয়েজ কাউন্টার ব্যালেন্সড, মানে কোনো আর্গুমেন্ট কনক্লুসিভ হবে না। তাহলে তুমি কি করবা? এজ এ পারসন ইউ টেক ইউর পার্ট, তুমি যে আর্গুমেন্টটাকে সঠিক হিসেবে গ্রহণ করবা সেটা তোমার জন্য প্রমাণ বা সঠিক আর্গুমেন্ট। তাহলে আস্তিকদের কাছে আস্তিকতার আর্গুমেন্ট গুলো হচ্ছে কনক্লুসিভ, নাস্তিকদের কাছে নাস্তিকতার আর্গুমেন্ট গুলো কনক্লুসিভ, আর ফিলোসফির কাছে উভয় আর্গুমেন্ট হচ্ছে সমান। ফিলোসফি ইটসেলফ ইজ নিউট্রাল, বাট দ্য পারসন নিউট্রাল থাকে না। যেমন মনে করো আমরা অভিজ্ঞতা অথবা বুদ্ধি জ্ঞানের উৎস হিসেবে বলছি, তাহলে যারা অভিজ্ঞতাবাদী তারা কি নিরপেক্ষ থাকলো? থাকে নাই। সেই জন্য অভিজ্ঞতাবাদ একটা ডগমেটিক থিওরি। এবং তোমরা শুনে খুবই আশ্চর্য হবা, তোমাদেরকে এর আগেও বলেছি, বুদ্ধিবাদও একটা ডগমেটিক থিওরি। কারণ সে মনে করে বুদ্ধি জ্ঞানের একমাত্র উৎস, অথচ সব জ্ঞান সে অর্জন করে নাই, সে বুদ্ধির উপর আস্থা রেখে বসে আছে। সো at the very primary level, at the very foundation of knowledge, আমাদের বিলিফ গুলো কাজ করে। হ্যাঁ, যার কারণে কারো কাছে মনে হচ্ছে যেন জ্ঞানের শুরুতে কিছু কিছু জ্ঞান পেয়েছি বুদ্ধি থেকে, এগুলো আমার কাছে রিলেভেল মনে হয়েছে, তখন সে ইউনিভার্সাল প্রিন্সিপাল ধরে নিছে যে মানে বুদ্ধি হচ্ছে জ্ঞানের অধিকতর গ্রহণযোগ্য উৎস। হ্যাঁ, এটা ইন দ্যাট সেন্স ইট ইজ ডগমেটিক। সো অ্যাজ এ পারসন ইউ হ্যাভ টু প্লিজ। স্যার আমি আসলে ওই যে বলতে যাচ্ছিলাম যে আজকে যে টপিকটা যেমন সিআরটিটি, এটার সাথে কিভাবে ডেকার্টের ওইটা কানেক্টেড আর কি স্যার, এইটা একটু জানতে চাচ্ছিলাম। সিআরটিটি অনুসারে দেখা যাচ্ছে যে সিআরটিটি বলতে চাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অফ থট, যেটা ইউনিভার্সাল, যেটা আমাদের ব্রেনে আছে, ইউনিভার্স স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের সেখান থেকে বের হয়েছে। ওকে, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ অফ থট যেটা আমাদের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের মধ্যে বের হয়েছে, আমাদের আচরণগুলো যেগুলো প্রকাশ পায় আমাদের মূল যে চিন্তা থেকে, এই মূল চিন্তাটা কোথায় ঘটে? এটা আমাদের ব্রেনে ঘটে। ওকে, মেন্টালিজ কোথায় আছে? মেন্টালিজ আমাদের ব্রেনের মধ্যে আছে। ওকে, তো আমাদের ব্রেন হচ্ছে অল ফিজিক্যাল স্টাফ, এটা একটা কম্পিউটেশনাল প্রসেসে কাজ করে। হ্যাঁ, এইটা একটা মানে রিপ্রেজেন্টেশন দেয়, কোন একটা কম্পিউটেশনকে রিপ্রেজেন্টেশন দেয়। যখন আমি 2+2 লিখে সমান সমান চাপি, তখন সে 4 এর একটা রিপ্রেজেন্টেশন দেয়, একটা সিম্বল দেয়, যেটাকে আমি 4 হিসেবে মানে ইন্টারপ্রিট করি, তাই না? তাহলে এই যে কাজটা একটা কম্পিউটার করে, একটা ক্যালকুলেটর করে, এভাবে আমাদের ব্রেনই করে। হ্যাঁ, তো আমাদের ব্রেন যেভাবে কাজ করে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে ইটস ভেরি সিমিলার টু দ্য কম্পিউটেশনাল প্রসেস অফ দ্য কম্পিউটার। তো আমরা জানি যে কম্পিউটার ডাজন্ট হ্যাভ এ মাইন্ড, এটা আমরা আগেই থেকেই আমরা বুঝতে পারি, ইনটিউটিভলি বুঝতে পারি। সো আমরা এটাই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি উই ডোন্ট অলসো হ্যাভ এনিথিং, এনি এন্টিটি ডিস্টিংক্ট ফ্রম ফিজিক্যালিটি। আমাদের ব্রেইনের বাইরে অন্য কোনো কিছু নাই। ওকে, সুতরাং আমাদের মাইন্ড এক্সিস্ট করে না। এটা হচ্ছে যে সিআরটিটির মূল বক্তব্য। জি স্যার, এখন ক্লিয়ার পুরোপুরি। তো আমি মাঝখানে সিআরটিটির কিছু সমালোচনার কথা বলেছি, যেখানে তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ অফ থটটা এরকম কেন, আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা কে দিয়েছে, আমরা যে একইভাবে চিন্তা করি এই চিন্তাটা কোত্থেকে আসছে, এটা কি আসলো? হ্যাঁ, এবং সেই প্রসঙ্গে আমি প্রসঙ্গক্রমে বলেছি যে সোর্স অফ নলেজের দিক থেকে তাহলে এটা যদি গিভেন হয়, এটা ঈশ্বর দেখ আর প্রকৃতি দেখ, ইভলিউশনের মাধ্যমে হোক অথবা ক্রিয়েশনের মাধ্যমে হোক, ইফ ইট ইজ গিভেন, দেন যেটা আমাদের মধ্যে সব, ডেকার্ট যেটা বলেছে যে আমাদের মধ্যে আছে এটা, হ্যাঁ, যেভাবে সে গডের কথা বলেছে, তুমি গডকে বাদ দিয়েও রেশনালিস্ট হতে পারো। হ্যাঁ, তো এই হচ্ছে যে সিআরটিটির মূল বক্তব্য। বাপ্পা ছাড়া আর কারো? ফয়সাল, আমি তোমার একটা নাম দেখতে পাচ্ছি এখানে, ফয়সাল 5093 কত জানি আইডি। ফয়সাল আসো নাকি হাজিরা দিয়ে ফুটে গেছো? নাসরিন সুলতানা রুমি আছো? জি স্যার। আচ্ছা রুমি, আজকের ক্লাসে তুমি কি বুঝলা একটু যদি বলতে। স্যার সিটিটিটা বুঝলাম, যেটা
মানে আমাদের যে ব্রেন, ঠিক আছে, হুম কম্পিউটারের যে একটা মানে ব্রেন, সেটার সাথে আমাদের ব্রেনকে মানে কম্পেয়ার করছে এভাবে যে আমাদের আমাদের বলো। আমাদের স্যার আমাদের ব্রেনটা হচ্ছে আপনার যে মানে কিছু স্যার, সরি স্যার, আমি এই জিনিসটা ওই যে একটু তুমি বললা যে কম্পিউটারের ব্রেন না, কম্পিউটারের প্রসেসর আর কি। কম্পিউটারের মধ্যে যেরকম প্রসেসর কাজ করে, আমাদের মধ্যে সেরকম আমাদের ব্রেন কাজ করে। জি স্যার, এই বিষয়টা। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার যে 2+2 = 4, ঠিক আছে, এই বিষয়টা বুঝলাম। 2+2 = 4, এই যে ক্যালকুলেটরটা এই জিনিসটা আমাদেরকে দেয়, হ্যাঁ। 2+2 = 4 না দেখাই আমরা যদি মনে করতাম যে 2+2 = 4, চ আকার ও 4, এই রিপ্রেজেন্টেশন দিবে, তাহলে সেই রিপ্রেজেন্টেশন সে দিত, তাই না? জি স্যার। তো ওই রিপ্রেজেন্টেশনটা যে আমার ক্যালকুলেটরটা বা কম্পিউটারটা দিচ্ছে, এই যে কম্পিউটারটা আমাকে দেখাচ্ছে, এর মাধ্যমে ইন্টারনেটের মধ্যে তুমি আমাকে দেখছো, জি স্যার। এই কম্পিউটারে কোনো কি মাইন্ড আছে? সে কি বোঝে যে হ্যাঁ এটা সঠিক হচ্ছে, এটা ভুল হচ্ছে, এরকম বোঝে? সে যখন 2 + 2 = 4 বলে, 3 বলে না, সে রাইটলি বলে, কিন্তু রাইটলি বলাটাকে তার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আসতেছে। আচ্ছা, না স্যার, আমরা ওটা আগে থেকে আপনার মানে ইনপুটে দেয়া, এই কমান্ডটা দেয়া থাকে। আচ্ছা, তাহলে এইসব বিষয়ে আমরা পরবর্তী আলোচনাতে, আমাদের আলোচনাটা ইনকমপ্লিট রয়ে গেল, সেগুলো আমরা আলোচনা করব, সমালোচনাগুলো আমরা আলোচনা করব, এবং এই স্যার সুবাদে আমি আমরা একটা কথা বলতে, প্লিজ। স্যার আপনি একটু আগে বলছিলেন যে কম্পিউটারের মাইন্ড নাই, তা মানুষেরও মাইন্ড নাই। আমরা যেভাবে চিন্তা করি সেটাও কম্পিউটার, মানে লাস্টের একটা লাইন বলছিলেন যে থট গুলো হচ্ছে ব্রেনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেশন করি। তো সেই ক্ষেত্রে কম্পিউটারও ঠিক সেরকম, যেরকম প্রসেস দেওয়া থাকে ওইটা আবার আমরা ইনপুট দিলে আউটপুটটা আসে। তো স্যার এখন মানুষ যে অপরাধটা করতেছে, আর কম্পিউটার তো অপরাধ করতে পারতেছে না। তো মানুষের ব্রেইন তো স্যার, মাইন্ড না থাকলে তো অপরাধ সে চিন্তাটা করতে পারতো না। এখন ব্রেন, কম্পিউটার তো সেটা পারে না স্যার। ওই জায়গাটা কিভাবে, মানে বুঝলাম না স্যার, ওইটা কেন মাইন্ড থাকে না বলে? কম্পিউটার তো মানুষই তৈরি না, করতেছে, তাই এখন না? এখন মনে করো অপরাধ তুমি যেটা বলছো, মানে সেটা হচ্ছে যে এমন একটা কাজ যে কাজটাকে তুমি এক্সপেক্ট করো না, এবং যেটাকে তুমি ক্ষতিকর বলে মনে করো। ওকে, এখন যদি স্যার ভবিষ্যতে এখানে চিন্তন গুলো সব একই রকমের বললেন, সেই জন্য বললাম, মানে যে অপরাধের দিক থেকে তো কম্পিউটার সেটা পারে না, কিন্তু মানুষ সেটা পারে। আবার এখানে বলছে আবার কম্পিউটার যেভাবে প্রসেস করা আছে, মানুষের সেটা ব্রেনের মাধ্যমে প্রসেস করা আছে বলে চিন্তনটা একই রকমের হয়। তো ওইখানে ওই জন্য হ্যাঁ, মানে পার্থক্যটা বললাম। কম্পিউটারে যেভাবে প্রসেসর যা বলে ডিসপ্লেতে সেটা দেখায়, তেমনি আমাদের ব্রেনে যা প্রসেস করে আমাদের আচরণে সেটা আসে। ভেরি সিম্পল আর্গুমেন্ট। স্যার এই ক্ষেত্রে আমরা শুধু ফাংশনটা খেয়াল রাখবো আর কি, মানে ফাংশন একরকম বলে আমরা কম্পিউটারের সাথে মানুষের ব্রেনের তুলনাটা করতেছি এরকম। তাহলে রুমু কি মানে ফাংশনালিজমকে পছন্দ করতেছো না? না স্যার, এটা বলতেছি না, মানে সিআরটিটি অনুসারে হচ্ছে হ্যাঁ, সিআরটিটিটা ফাংশনের রাইট। ক্ষেত্রে আমরা মেশিনের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিআরটিটিটা আমি তো শুরুতেই বলেছি, তাহমিনের সাথে বোধহয় আলোচনাটা হয়েছে। সিআরটিটিটা কিন্তু ফাংশনালিজম বেসড, অর্থাৎ ইফ ফাংশনালিজম ইজ রং অর বিহেভিয়ারিজম ইজ রং, দেন সিআরটিটিটাও কিন্তু কলাপস করে। ওকে, তো তোমাদের সাথে অনেক লাইভলি ডিসকাশন হলো।